গ্রামে বিয়ের ধুম লেগেছে। মহিলারা ঢোলকের তালে মারোয়াড়ি লোকগীতি গাইছে। চারদিকে আনন্দ আর হইচই। তখনই খবর এলো যে বরযাত্রী দরজা এসে পৌঁছেছে। হায়, জামাইবাবু তো যেন কোনো রাজত্বের রাজপুত্র। বড় কপাল তোর রে মায়া, এমন রাজপুত্রের সঙ্গে তোর বিয়ে হচ্ছে। ওদের বড় ব্যবসা, তোর বাবা বলছিল অনেক বড় বাড়ি। সব সামলে চলিস মা, কাউকে অভিযোগের সুযোগ দিস না। আমাদের গ্রামের মান সম্মান তোর হাতে। মা বাবার কথা ভেবে চোখে জল ফেলে কাজল লেপে দিস না। এখন ওটাই তোর ঘর, আর ওরাই তোর মা বাবা, বুঝলি তো? মা মাথায় ওড়না টেনে দিয়ে মায়াকে দুনিয়াদারির পাট দিচ্ছিলেন। 14 বছরের কাঁচা বয়সে বিয়ে হচ্ছিল মায়ার। এখানকার সৌন্দর্যের চর্চা এমনিতেও দূরদূরান্ত পর্যন্ত হয়। প্রচলিত প্রবাদের চেয়ে মায়া কোনো অংশে কম ছিল না। তার চোখ যেন চঞ্চল হরিণী, লম্বা ঘন কালো চুল, এমন যে খোলা চুলে সে যে কাউকে মুগ্ধ করে দেয়। গায়ের রং খুব ফর্সা না হলেও তার চেহারার আভা এমন ছিল যে নজর ফেরানো দেয়। রবি তার চেয়ে 4 বছরের বড়, লম্বা চওড়া গড়নের যুবক, মুখে রাশ ভারী গোঁফ, কোকড়ানো চুল আর গায়ের রং দুধের মতো সাদা। এই গল্প সেই সময়ের, যখন গ্রামে অল্প বয়সে পাকা সম্পর্ক গড়ার চল ছিল। মেয়েরা যেন কোমরের ছাঁচে রাখা মাটির মতো, যাদের কাঁচা বয়সেই শ্বশুরবাড়িতে সঁপে দিয়ে মা বাবা দায়িত্ব থেকে মুক্তি পেতেন। মেয়ের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি চৌকাঠ যেন ছোট হয়ে যেত। কোনো বড় উৎসব বা কারো মৃত্যুর খবর এলেই বাপের বাড়ি যাওয়ার সুযোগ মিলত। মোটর গাড়ি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, তাই দূর গ্রামে বিয়ে হওয়া মেয়েরা দুঃখের দিনেও আসতে পারত না। বাপের বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ থাকত না, না পাওয়া যেত কারো খবর। মা বাবা আর ভাই বোনের চেহারাও ধীরে ধীরে ঝাপসা হয়ে যেত। যখন বর সেজে রবি মায়ার দরজায় পৌঁছালে, গ্রামের মহিলারা তার রূপের প্রশংসা শুরু করে দিল। মায়ের উপদেশে ঝুলি সঙ্গে নিয়ে মায়া শ্বশুরবাড়ি চলে এলো। যেমন মা বুঝিয়েছিলেন, তেমনি মায়া কখনো কাউকে অভিযোগের সুযোগ দেয়নি। সময় বয়ে চলল। কবে যে 14 বছরে সেই কিশোরী মায়া 25 বছরের এক দক্ষ গৃহিণীতে পরিণত হল, সে নিজেও টের পায়নি। তার রূপও এখন পূর্ণ যৌবনে। রবি পারিবারিক ব্যবসার কাজে প্রায়ই শহরে যেতে হতো। 2-4 দিনের জন্য শহরে গেলে ফেরার সময় মায়ার মান ভাঙাতে সে কখনো লাল চুড়ি, কখনো টিপ বা শাড়ি নিয়ে আসত এবং মায়ের থেকে লুকিয়ে তাকে বিত। শাশুড়ির কড়া শাসন সহ্য করার একটাই সম্বল ছিল তার কাছে, স্বামীর ভালোবাসা। এবার ফিরতে একটু দেরি হবে মায়া, নিজের খেয়াল রাখিস। আর শোন, মায়ের কথাগুলো একদম মনে নিবি না। আমি জানি মা তোকে খুব কড়া কথা শোনায়, কিন্তু যে ব্যাপারে তোর কোনো হাত নেই তা নিয়ে কেন মন খারাপ করিস? ভাগ্যে থাকলে আমাদের ঘরেও ছোটদের কান্নার আওয়াজ শোনা যাবে। স্বামীর কথা শুনে মায়ার চোখ ফেটে জল চলে এসেছে, যেন কেউ তার ক্ষততে হাত দিয়েছে। আপনি তো চলে যাবেন, সারা গ্রামের আর মায়ের যত রাগ সব আমার কপালে জোটে। 2 ক্রোশ দূর থেকে জল ভরে আনি, ঘরের সব কাজ করি, রান্নাঘর, বাসন মাজা, গরু মহিষ সব সামলাই, আর উপহার হিসেবে পাই রোজকার গালি। এটাই আমার পোড়া কপাল। আরে মন ছোট করিস না, এবার তোর জন্য শহর থেকে নতুন শাড়ি নিয়ে আসব। আমার মায়াকে একদম রাজকুমারীর মতো লাগবে। রবি ঠাট্টা বুঝে মায়া লজ্জায় মাথা নামিয়ে বলল, জানতো আপনার সঙ্গে কথায় কে পারবে। জানিস মায়া, তুই আমার কাছে এই চাঁদের আলোর মতো সুন্দর আর রূপোর মতো খাঁটি। বাবা মায়ের দেওয়া নাম আছে, কিন্তু ভালোবেসে আজ থেকে আমি তোকে রূপা বলে ডাকব। তোর এই উজ্জ্বল রূপ দেখে আমার বারবার মনে হয় তোর নাম হওয়া উচিত ছিল রূপা। আমার এই রূপার পায়ে এই পায়েল জোড়া যখন ঝমঝম করে বাজবে, তখন দূর থেকেও আমি তোর অস্তিত্ব টের পাব। রবি যাওয়ার জন্য ডাঙা ডেকে নিয়েছিল।
স্বামীকে যেতে দেখে বুক ধকধক করছিল, কিন্তু ঐতিহ্যের শেকলে বাঁধা মায়া না পারল স্বামীকে জড়িয়ে ধরতে, না পারল হাত নেড়ে বিদায় জানাতে। এবার রবি 2 মাস ফিরল না। এদিকে মায়ার শরীরও ভালো যাচ্ছিল না, কাজেও মন বসে না, বিশ্রামেও শান্তি নেই, শুধু এক অদ্ভুত অস্বস্তি। মাকে কি বলবো, আমার শরীরটা খারাপ? না, মাকে বললে বলবে কাজের ফাঁকি দিচ্ছি, তার চেয়ে চুপচাপ কাজ ছেড়ে ঘরে গিয়ে শুয়ে থাকাই ভালো। 2 মাস পর রবি বাড়ি ফিরে মায়াকে দেখেই চমকে উঠল। এ কি হাল করেছিস নিজের? এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন তোকে? মা কিছু বলেছে? কি মা, ও কি আজকাল খাচ্ছে না? কি হয়েছে ওর? মুখটা দেখেছ? আরে আমি কি জানি, আমি কি ওকে থালা সাজিয়ে দেব? তবে মহারানী খাবেন? বিয়ের পর থেকে তো খেয়েই যাচ্ছে। খাওয়ার বাইরে এই পরিবারের জন্য আর করেছেটা কি? ওর বয়সী মেয়েরা 10 বছরের ছেলের মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর একে দেখো, আমার কপালে বোধহয় নাতির মুখ দেখা নেই। বংশের লতাকাই শুকিয়ে গেল। কোনো অলক্ষণীর সাথে আমার ছেলের বিয়ে দিলাম। থাক মা, ওর মুখটা একবার দেখো। একটুও মায়া হচ্ছে না তোমার? কেমন ফ্যাকাশে হয়ে গেছে, আর তুমি কথা শুনিয়ে যাচ্ছে। রবির ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। মায়ের সাথে তর্ক করে লাভ নেই বুঝে সে চায়ের কাপ নিয়ে বাইরে চলে গেল। কয়েকদিন এভাবেই কাটল। এক রাতে রবি রূপাকে বলল, আয় বৈদ্যমশাইয়ের কাছে নিয়ে যাই। আমার মন মানছে না, তোর নিশ্চয়ই কিছু হয়েছে। এত রাতে কোথায় বৈদ্য পাবেন গো? আমার কিচ্ছু হয়নি, আপনি এসেছেন, এখন এমনিতেই ভালো হয়ে যাব। সেই আমলে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা সহজ ছিল না। দিনের বেলা স্ত্রীর সাথে হাসাহাসি বা ভালোবেসে কথা বলাকে অসভ্যতা মনে করা হতো, তাই চাইলেও রবি বেশি কিছু করতে পারছিল না। আরও 1 মাস কাটল। রূপার চেহারা একটু উজ্জ্বল হতে শুরু করল, সে এখন হাসি খুশি থাকে। একদিন রূপা জলের কলসি নিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গেল। এবার রবি সব লোকলজ্জা ছেড়ে দাইমাকে ডেকে আনল। দাইমা রূপাকে দেখে শাশুড়িকে বলল, কেমন নিষ্ঠুর রে তুই! বউটা পোয়াতি, আর এই অবস্থায় তুই ওকে দিয়ে জল ভরাচ্ছিস? কথাটা শুনে মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মায়ের কিছুদিন আগের কথা মনে পড়ে গেল। কি রে নবাবজাদি, রান্না হতে আর কতক্ষণ? সারাদিন কি নিজেই খেয়ে সব শেষ করবি? খেতে খেতে তো পেটটা ফুলিয়ে ফেলেছিস। এক্ষুনি খেতে দিচ্ছি আপনাকে মা, আমার শরীরটা ভালো লাগছে না, তাই দেরি হয়ে গেল। এসব নকরা তো স্বামীর কাছে করিস, আমার কাছে এসব করে কিছু হবে না। ও, এজন্যই তাহলে বউয়ের পেট ফুলে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে। বউ পোয়াতি? 12 বছর ধরে শুকিয়ে থাকা এই জমিতে ফসল ফলবে? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। এখন ওর খেয়াল রাখিস, অন্তত 3 মাসের গর্ভ। সবাইকে লাড্ডু খাওয়া আর বউয়ের যত্ন নে, ও খুব দুর্বল। বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল। যে আশা ছেড়ে দিয়েছিল সবাই, তা হঠাৎ করে পূর্ণ হল। রূপা নিজেও বুঝতে পারছিল না কিভাবে সে এতটা অসতর্ক ছিল যে গত 4 মাস ধরে সে বুঝতেই পারেনি। রবিও খুশিতে পাগল প্রায়, কিন্তু মায়ের সামনে তা প্রকাশ করতে পারছিল না। তবে মায়ের ব্যবহারে খুব একটা পরিবর্তন আসেনি, শুধু গালি দেয়া বন্ধ হয়েছিল, কিন্তু ভারী কাজগুলো রূপাকেই করতে হতো। একদিন রবি তার মাকে বলল, মা, তুমি বললে জলটা আমিই ভরে আনি, ওর এখন এসব কাজ করা ঝুঁকিপূর্ণ। খবরদার, বউয়ের গোলাম হবি নাকি লোকে হাসাহাসি করবে? সে লোকলজ্জার ভয়ে রবি কিছুই করতে পারল না। কিন্তু একজন মহিলা হয়ে মা কিভাবে আরেকজন মহিলার কষ্ট বুঝছেন না, তা রবির মাথায় আসছিল না। রবি উঠোনে কুয়ো খনন করার সিদ্ধান্ত নিল, যাতে রূপাকে দূরে না যেতে হয়। 5 দিন পর বাড়িতে লোক ডাকল। উঠোনে খোঁড়াখুড়ি শব্দ শুনে মা বেরিয়ে এলেন। কি রে খোকা, এসব কি হচ্ছে? মা, ভাবছিলাম উঠোনে একটা কুয়ো খুঁড়িয়ে নিই, জলের খুব অভাব হয় তো, সবার সুবিধাই হবে। আরে আমি জানি তুই কার সুবিধার কথা ভাবছিস। ও কাজ করলে কি এমন হয়ে যাবে? একটা কলসি জল তো আনতেই পারে। মায়ের গঞ্জনা আবার শুরু হল।
রবি ভাবল, একজন নারী কেন অন্য নারীর কষ্ট বোঝে না, উল্টো পুরুষদের চেয়েও বেশি জ্বালাতন করে। মা কি এই দিনগুলো দেখেননি? রূপা সারাদিন কাজে ব্যস্ত থাকত। দুপুরে একটু সময় পেলে রবি আকার ইঙ্গিতে তাকে বিশ্রাম নিতে বলত। দিন দিন তার শরীর হলুদ হয়ে যাচ্ছিল। শারীরিক দুর্বলতা আর মানসিক গঞ্জনায় সে শেষ হয়ে যাচ্ছিল। একদিন শহর থেকে ফিরে রবি দেখল রূপা উনুনের ধারে বসে রুটি তৈরি করছে। ঘামে ভেজা শরীর। সে রূপাকে বলল বিশ্রাম নিতে, তবে রূপা শুনল না। এর মধ্যে রবির এক দূর সম্পর্কের ভাই মহেশ বাড়িতে এলো। একদিন সন্ধ্যায় নেশার ঘরে মহেশ রবিকে বলল, ভাই সাহেব, একটা কথা বলি। ভাবিকে শহরের ডাক্তার দেখিয়েছিলেন নাকি যে হঠাৎই সুসংবাদ এলো? আত্মীয় স্বজনের মধ্যে তো খবর রটেছিল যে ভাবি মা হতে পারবে না। আসলে আমি শুনেছি ভাবি যখন পোয়াতি হল, আপনি তো তখন কয়েক মাস গ্রামে ছিলেন না। কথাটা শোনা মাত্রই রবি তার গলা টিপে ধরল। তোর সাহস কত? আমার বউয়ের চরিত্রে কালি দিস? চিৎকার শুনে মা ছাদে এসে তাদের আলাদা করলেন। মা বললেন, পাগল হোস না রবি, এই কথা বাইরে গেলে সারা জীবন দিয়েও এই কলঙ্ক মুছা যাবে না। রূপা জানলার আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলেছিল। তার বুকে যেন তীরের মতো কথাগুলো বিঁধে গেল। প্রসবের সময় ঘনিয়ে এলো, কিন্তু রূপার শরীর দিন দিন ভেঙে পড়ছিল। দাইমা পরীক্ষা করে মাকে বললেন, বউয়ের অবস্থা ভালো না, রক্ত খুব কম। এই অবস্থায় বাচ্চার কথা ছেড়েই দে, বউয়ের জান বাঁচানোই দায় হবে। মা এবার একটু ভয় পেলেন। তিনি কিছু কাজ নিজের কাঁধে নিলেন, কিন্তু রূপার সেই কলঙ্কিত হওয়ার আঘাত মুছেনি। রবির ভালোবাসা আর যত্নই ছিল তার বেঁচে থাকার একমাত্র ভরসা। রূপা উনুনে রুটি করতে গিয়ে অসুস্থ বোধ করতে লাগল। ঘামে সে ভিজে যাচ্ছিল, শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। যখন সহ্য ক্ষমতার বাইরে চলে গেল, সে রবিকে ডাকল। শুনছেন, চোখের সামনে অন্ধকার দেখছি। রবি ছুটে এলো। দাইমা এলেন। সারা রাত ধরে চলল প্রসব যন্ত্রণা। বাইরে রবি পায়চারি করছিল। কি করবে বুঝতে পারছে না। চিন্তায় তার চোখ দিয়ে পানি চলে এসেছে। সকালে 10টা বেজে গেল, কিন্তু প্রসব হচ্ছে না। দাইমা চিন্তিত হয়ে বললেন, অনেক রক্ত চলে গেছে, বাচ্চাটাও দুর্বল, সে নিজেও শক্তি জোগাতে পারছে না। এটা শুনে রবি আরও ভেঙে পড়েছে। তার মাও এবার অনেক চিন্তিত। মা রে, তুই আর একটু চেষ্টা কর মা, ধৈর্য ছাড়িস না মা। আমি আর বাঁচব না দাইমা, আমার কপালে সন্তান মুখ দেখা নেই। আমার স্বামীকে একবার ডাকুন, শেষবার ওকে দেখে ক্ষমা চেয়ে নি। বাবা যা ভেতরে, একবার দেখে নে তোর বউকে। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি, আমার হাতে আর কিছুই নেই বাবা। কি বলছো দাইমা? রবি ঘরে ঢুকল। রূপা চোখ খুলে রবিকে একবার দেখল, তারপর হাত জোড় করে বলল, আমায় ক্ষমা করে দিও গো, সন্তানের সুখ দিতে পারলাম না, আর আজ তোমার থেকে স্ত্রীর সুখও কেড়ে নিচ্ছি। না রূপা, ও কথা বলিস না। তুই আমাকে ক্ষমা করো। আমি তোকে রাজকুমারীর মতো সুখে রাখার কথা দিয়েছিলাম, কিন্তু বিনিময়ে শুধু কষ্ট আর চোখের জলই দিয়েছি। এই দুনিয়ার লোক লজ্জার ভয়ে আমি তোর পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারিনি, তোকে একলা ফেলে রেখেছি। আমার কোনো সন্তানের দরকার নেই রূপা, আমার শুধু তোকে চাই। তুই ছাড়া এই বাড়ির কোনো অস্তিত্ব নেই, আমার কোনো অস্তিত্ব নেই। আমায় একা ফেলে যাস না রূপা। তুই না থাকলে আমি কার জন্য শহরে যাব, কার জন্য শাড়ি নিয়ে আসব? তুই লড়াই করো রূপা, আমাদের জন্য লড়াই করো। রবি আর নিজের আবেগ ধরে রাখতে পারল না।
সে ঘরে বাইরে বেরিয়ে দেওয়ালে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। গত 17 ঘণ্টার মানসিক চাপ, দুশ্চিন্তা আর কষ্ট চোখের জলের বাঁধ ভেঙে বয়ে যাচ্ছিল। মনের ভার কিছুটা হালকা হতেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত কাটানো প্রতিটি মুহূর্ত চোখের সামনে ভেসে উঠতে লাগল। সেই 14 বছরের তুলোর মতো কোমল রূপা, বিয়ের পোশাকে সাজা, পাতলা ওড়নার আড়াল থেকে দেখা তার সেই মোহময় রূপ যেন পূর্ণিমার চাঁদের আলো। রবি কিভাবে ভুলতে পারে? মেহেদি রাঙা পায়ে তার প্রথমবার আঙিনায় প্রবেশ, পায়ের পায়েলের আর হাতের চুড়ির সেই ঝনঝন শব্দ, উৎসবে তার নববধূর মতো সাজ আর প্রতিবার শহরে যাওয়ার সময় নতুন জিনিসের আবদার, যে আজ পর্যন্ত তার দীর্ঘায়ুর জন্য কত ব্রত তপস্যা করেছে। আজ সেই স্ত্রীকে এই অবস্থায় দেখেও সে কিছুই করতে পারছে না। হার মানিস না মা, আর একটু চেষ্টা কর, আর একটু ধৈর্য ধর। হঠাৎ দাইমা খুশিতে চিৎকার করে উঠলেন, ব্যাস ব্যাস, সাবাস মা, সাবাস! ঘর থেকে নবজাতকের কান্নার শব্দ শোনা যেতেই রবি পাগলের মতো ঘরের দিকে ছুটে গেল। আয় বাবা আয়। অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন, তোর মেয়ে হয়েছে। কাকি, রূপা। আরে ঠিক আছে তোর রূপা, বুঝে নে ওর পুনর্জন্ম হলো। আগের জন্মে কোনো পুণ্যি কাজে লেগে গেছে, কিন্তু এখন খুব দুর্বল, জ্ঞান ফেরেনি এখনো। অনেক কষ্ট সহ্য করেছে সে, এখন ওকে বিশ্রাম নিতে দে। তুই এখন লাড্ডু বিলোনোর ব্যবস্থা করো। দাইমার কথাগুলো কানে যেন মিছরির মতো ঢুকল। কিছুক্ষণ পর রূপার জ্ঞান ফিরল, আর সেই ছোট্ট প্রাণটিও সাদা বিছানায় মোড়া অবস্থায় রবির কোলে এলো। কত কোমল ছোট্ট হাত পা! এই ছোট্ট শিশুটি এখন রবির জীবনের অংশ হয়ে গেল। শাশুড়ি মায়ের সন্তোষ ছিল যে রূপা অন্তত বেঁচে ফিরেছে, কিন্তু এতদিন অপেক্ষার পর আর এমন জীবন মরণ অবস্থা দেখার পরেও মেয়ের জন্ম হওয়ায় রবির মার কাছে বড় কোনো সুখবর ছিল না। নাতির মুখ দেখার আশা ভাঙতেই তিনি নিজের জপমালা সামলে নিজের ঘরের দিকে চলে গেলেন। তার মায়ের এই প্রতিক্রিয়া রবির কাছে অপ্রত্যাশিত ছিল না, তাই সে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ছেড়ে দিল। ঘরে এখন শুধু রূপা, রবি আর তাদের মেয়ে। রবি পরম মমতায় রূপার হাতের ওপর হাত রাখল। এখন ঠিক আছো তো? একটু সময় লাগবে, কিন্তু দেখবেন আমাদের মেয়ের জন্য আমি ঝটপট সুস্থ হয়ে উঠব। এখন আর চিন্তা করবেন না। কি নাম ভেবেছেন ওর? আপনি খুশি তো? আরে খুশি হব না কেন পাদলি? আমি যেন সারা দুনিয়ার সম্পদ পেয়ে গেছি, এমন কথা কখনো মনে আনবি না। আর নাম তো তুই রাখবি, ওর ওপর প্রথম অধিকার তোরই। অহনা। আমি আমার মেয়ের নাম অহনা রাখব। ও আমার জীবনের অলংকার, যে আমার ওপর থেকে বন্ধা হওয়ার কলঙ্ক মুছে দিয়েছে। ও আমার আমানত, আমার সবচেয়ে দামি জিনিস। রূপার চোখ ভিজে এলো নিজের মেয়েকে দেখে। খুব সুন্দর নাম ভেবেছিস তুই। আজ থেকে আমাদের এর মেয়ের নাম অহনা। মাস কাটতে কাটতে রূপার স্বাস্থ্যের উন্নতি হল। 40 দিন পর মেয়ের নামকরণ অনুষ্ঠান ঠিক হল। রবি যখন পুরো গ্রামকে নিমন্ত্রণ করার কথা ভাবল, তখন শাশুড়িমা রেগে গেলেন। পাগলামি করিস না খোকা, খুশি আমারও হয়েছে, কিন্তু এত আয়োজন করতে দেব না। বৌমার কোল যখন খুলেছে, বছর 2-1-এর মধ্যে নাতি হবে, তখন না হয় 7 গ্রাম খাওয়াবো। কিন্তু মেয়ের জন্মে এত ভোজের দরকার নেই। কিন্তু মা, আমার মেয়েই আমার সব। হবে হয়তো, কিন্তু এই উল্টো নিয়ম আমার ঘরে চলবে না। বেশি ইচ্ছে হলে ওর বাপের বাড়িতে খবর দে, ওরা এলে তো বৌমাও খুশি হবে। রবি কিছু বলতে যাওয়ার আগেই রূপা মাথা নেড়ে তাকে বারণ করল। রবির কথা গলার কাছে আটকে গেল। মা ঠিকই বলছেন, গ্রামশুদ্ধ লোক হাসাহাসি করবে যে মেয়ের জন্মে ভোজ দিচ্ছে।
আপনি শুধু আমার বাপের বাড়িতে খবর দিন। মা বাবাকে অনেকদিন দেখিনি। রবি রাজি হল। অহনা নামকরণের দিন সকালেই দরজায় কড়া নাড়ল কেউ। দরজা খুলতেই মা বাবাকে দেখে রূপা আবেগপ্রবণ হয়ে পড়ল। মা সুজাতা মেয়েকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদলেন। কেমন আছিস রে আমার ছোট্ট রাজকন্যা? ঠিক আছি মা, তুমি এসেছ, এখন আরো ভালো হয়ে যাব। সংসারে চাপে পড়ে মুখটা কেমন শুকিয়ে গেছে। এবার আমি এসেছি, তোর খুব সেবা করব। সুজাতা আসার পর রূপার কাজ অনেক হালকা হয়ে গেল। শাশুড়ি মাও আপাতত শান্ত ছিলেন। কিন্তু একদিন হঠাৎ রবির মাসি না জানিয়েই উপস্থিত হলেন। মহেশ আর রবির সেই পুরনো ঝগড়ার পর দুই বোনের মুখ দেখাদেখি বন্ধ ছিল। মাসি সেই ঘটনাকে নিজের বাড়ির সম্মানের সাথে জড়িয়ে নিয়েছিলেন। মাসি এসেই শাশুড়ির কান ভারী করতে শুরু করলেন। এরপরের ঘটনা কি হয় তা দেখতে আমাদের পাশেই থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আগের ভিডিওটিতে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। যারা ভিডিওটিতে কমেন্টস করেছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের নামগুলো হল: কুসুম আক্তার, আমাদের কমেন্ট করেছেন আমাদের নিয়মিত দর্শক মাহমুদা বেগম। আমাদের কমেন্ট করে রয়েছে নাফিজা নাদিম, উনি ঢাকা থেকে দেখছেন। আমাদের কমেন্ট করেছে ফারজানা লাইজু। আমাদের কমেন্ট করেছেন জাহানারা বেগম, উনি কলকাতা থেকে দেখছেন। আমাদের কমেন্ট করেছেন ইউব দাস, উনি ঢাকা থেকে দেখছেন। আমাদের আরও কমেন্ট করেছে সাদিয়া রুবেল। আমাদের কমেন্ট করেছেন ইজরাত। আমাদের কমেন্ট দিয়েছে বাবুনা। আমাদের কমেন্ট করেছে অলি। আমাদের কমেন্ট করেছেন সাদিয়া ইসলাম। আমাদের কমেন্ট দিয়েছেন স্বপন মণ্ডল। আমাদের কমেন্ট করেছে এমডি জিয়ানুল। আমাদের কমেন্ট করেছে টিনা ভট্টাচার্যী। আমাদের মৌসুমী নায়েক কমেন্ট করেছেন। আমাদের কমেন্ট করেছে নীলিমা আক্তার। আমাদের কমেন্ট করেছেন শ্রাবন্তী শীল। ধন্যবাদ সবাইকে আমাদের কমেন্ট করার জন্য। যদি আপনাদের কাছে কোনো গল্প থাকে তাহলে তা কমেন্টে অথবা ইমেইলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তীতে সেগুলো ভিডিও আকারে আপলোড করা হবে। আপনাদের নাম এবং কোথা থেকে দেখছেন তা লিখে কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টস পড়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।